আমার মতো যারা ভাবেন আদার ব্যাপারই হলেও জাহাজের খবরটাও আমাদেরই রাখতে হবে, আমার মতোই যারা দেখেন পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছুর সুতোই বাঁধা সেই রাজনীতির নাটাইয়ে তাদের স্বাগত। আজকের রাজকাহনের সাথে আছি নবনীতা চৌধুরী, নিবেদন করছে শাহ সিমেন্ট। শুরুতেই জানিয়ে দিতে চাই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন সহ চুরি হওয়া রিজার্ভের অর্থের সুবিধাভোগী আরও কয়েকটি প্রতিষ্ঠানকে আসামি করে গত শুক্রবার যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করেছে বাংলাদেশ ব্যাংক। 2016 সালের 4 ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে $10 কোটি 10 লাখ বা 810 কোটি টাকা চুরি হয়। শ্রীলঙ্কায় যাওয়া $2 কোটি আটকানো এবং ফেরত পাওয়া গেলেও ফিলিপাইনে যাওয়া $8 কোটি 10 লাখ মাত্র $1.5 কোটি জুয়ার আসর থেকে তুলে ফেরত দেয় ফিলিপাইন। এ ঘটনায় 2016 সালের 15 মার্চ বাংলাদেশে মানি লন্ডারিং প্রতিরোধ এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হলেও তদন্তের দায়িত্বে থাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গত 3 বছরেও প্রতিবেদন দিতে পারেনি। আর ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও 3 বছরেও তা প্রকাশ করা হয়নি। ঘটনা তদন্ত করে ফিলিপাইনের করা একটি মামলায় দোষী প্রমাণিত হওয়ায় 2018 সালের জানুয়ারিতে রিজাল ব্যাংকের এক শাখা ব্যবস্থাপককে সাজা সহ প্রায় $11 কোটি জরিমানা করে ফিলিপাইনের আদালত। এর আগে 2016 সালে রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংককেই দায়ী করে ফিলিপাইনের ওই ব্যাংক ও বাংলাদেশ পুলিশের সিআইডি এখন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের করা মামলাকে ভিত্তিহীন ও পলিটিক্যাল স্টান্ট আখ্যা দিয়ে রিজাল ব্যাংক যে দাবি করেছে তা উদ্ধৃত করে রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কারও দায় আছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি এ বিষয়ে জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন বিরোধী দল জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুন্নু। এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য ডক্টর জামাল উদ্দিন আহমেদ FCA, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুল হক চুন্নু MP এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম। স্বাগত আপনাদের তিনজনকে। ডক্টর জামাল উদ্দিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ বিষয় নির্ধারণ করেছি রিজার্ভের টাকা ফেরত পাওয়া যাবে, মানে 3 বছর তো হয়ে গেল, মানে এখন আর কোনো ফেরত পাওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে দেখে নিশ্চয়ই আমরা মামলা করলাম। আপনি কতটুকু সম্ভাবনা দেখেন? দেখুন, ঘটনা ঘটার পরে ফিলিপাইনে এবং বাংলাদেশে এটা নিয়ে ঝড় উঠে, সারা বিশ্ব মিডিয়ায় আপনার ঝড় উঠেছে এবং বলা হয়েছে যে এটা হলো লার্জেস্ট স্ক্যান্ডাল এবং সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ চুরি। বাংলাদেশের জন্য এটা নতুন ঘটনা। বাংলাদেশের হিস্ট্রিতে সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ কোনোদিন হ্যাক হয় নাই। টেকনোলজির এই যুগে এখন আপনার যে ঘটনাটা ঘটেছে সেটা আপনার ফিলিপাইনের আইন, ফিলিপাইনের সিনেট, ফিলিপাইনের আপনার সেন্ট্রাল ব্যাংক, ফিলিপাইনের RCBC ব্যাংক, এরা যে এদের এখানে যে ডিবেটগুলো হয়েছে অনেক মানে তর্ক বিতর্ক হয়েছে এবং এখানে দেখা গেছে যে এই যে অ্যাকাউন্টগুলো হয়েছে এটা 1 বছর আগে অল্প টাকায়, এবং এটা হলো ভুয়া অ্যাকাউন্ট বলা হয় আমাদের বাংলায় যদি আমরা বলি। এই অ্যাকাউন্টের যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে এগুলো ঠিক নেই, মানুষজন লোকজন যাদের নাকি নাম দেওয়া হয়েছে এগুলো কিন্তু ঠিক নেই। 1 বছরের ভিতরে $500 মতন পরিমাণ দিয়ে এই অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে এবং সেখানে 1 বছরে কোনো লেনদেন হয় নাই। ফেব্রুয়ারি 4 আপনার তার আগে 1 বছর আগে এটা করা হয়েছে। ফেব্রুয়ারি 4 যখন এই ঘটনাটা ঘটলো, ঘটনা ঘটার দিন থেকেই 81 মিলিয়ন যখন এখানে আসতেছে, $20 মিলিয়ন যখন আসলো, যেখানে 1 বছরে কোনো নো লেনদেন, এবং এখানে পেপারের অনেকগুলা নিউজের ইনফরমেশন আমরা কালেক্ট করেছি এবং এটা করার পরে দেখা গেছে যে এটা হলো একটা। তারপরে হলো যে আপনার টাকাটা যখন এখান থেকে ওই যে এই কারা কারা দায়ী বা অথবা সংশ্লিষ্টদের মধ্যে ফেডারেল রিজার্ভ সিস্টেম, সুইপ মেসেজিং সিস্টেম, তারপরে সেন্ট্রাল ব্যাংক অফ ফিলিপাইন, তারপরে সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কা, RCBC ব্যাংক যে মানে ফিলিপাইনের ব্যাংকটা সার্ভিস ডেলিভারি যে তার অ্যাকাউন্টে যে থ্রু দিয়ে যে ট্রান্সফারটা করলো, তারা ফিলরেম মানি চেঞ্জার কোম্পানি, এবং পরবর্তীতে টাকাগুলো যেখানে গেছে ওরাও আপনার ওই যে আপনার ক্যাসিনো থেকে টাকা
ফেরত দেওয়া হয়েছে কিছু টাকা, ফিলিপিন টাকা ফেরত দিয়েছে। তো সব মিলে ফিলিপিনের যে পার্লামেন্টের যে স্ট্যান্ডিং কমিটি অন এই ইস্যুতে, সেখানে যে সমস্ত ডেলিভারেশনগুলো হয়েছে এগুলো আমাদের দেখার সুযোগ হয়েছে, এবং সেখানে যে পয়েন্টগুলো উঠে আসছে প্রতিটা হিয়ারিংয়ে যে সংশ্লিষ্ট পার্টি যারা আছেন তাদেরকে যে ইন্টারোগেশন করা হয়েছে, তারা ওই হিয়ারিংগুলোতে ফিলিপিনের সিনেটের হিয়ারিং কমিটিতে তারা দোষী সাব্যস্ত, সেন্ট্রাল ব্যাংকের যে হিয়ারিং কমিটি সেখানেও দোষী সাব্যস্ত, ব্যাংকের উইদিন দি আরসিবিসি ব্যাংক এদের যে হিয়ারিং আছে ইন্টারনাল যে ইন্সপেকশন সিস্টেম ও অডিটিং সিস্টেম, এই হিয়ারিং সিস্টেমও দেখা গেছে যে আপনার এরা দোষী। অ্যান্টি মানি লন্ডারিংয়ের যে প্রভিশনস, অ্যান্টি মানি লন্ডারিং সেই প্রভিশনসেও দেখা গেছে যে এই যে কাজটা এটা আপনার অন্যায়, অনিয়ম ব্যাংকিং সিস্টেমের জন্য এটা ভীষণ ক্ষতিকর, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেমের জন্য ক্ষতিকর, ফিলিপিন এজ এ কান্ট্রি তাদের জন্য এটা ক্ষতিকর। সেটা হলে তারা ব্ল্যাকলিস্ট হওয়ার সম্ভাবনা আছে যদি রাইটলি ইন্টারন্যাশনাল কোর্টে এটা তাহলে কেন ফিলিপাইন একে রাজনৈতিক স্টান্ট বলছে আর আমরা এত দেরিতে মামলা করলাম কেন? আমি সেগুলো নিয়ে আপনার কাছে বলবেই, কারণ হলো আপনার বিরুদ্ধে যখন মামলাটা হলো সে চুরি করা টাকা ফেরত দিল, এটা কি ক্যান হি ডিনাই? আমি সেটাও জানতে চাই, আমি সেও জানতে চাই যে আমাদের পুলিশের সিআইডি থেকে ফিলিপাইন ক্রমাগতভাবেই বলে আসছিল যে বাংলাদেশ ব্যাংক থেকে আসলে এই অসততা বা অদক্ষতার শুরু, সেই প্রসঙ্গটিও আমি আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের তদন্ত প্রতিবেদনটাই বা কই গেল। কিন্তু ব্যারিস্টার তানজিবুল আলম, আপনার কাছে আমার দুটো প্রশ্ন, যে একদিকে মনে হচ্ছে যে মামলা জেতা তো আমাদের জন্য সহজ হওয়া উচিত, কারণ 2018 জানুয়ারিতে ফিলিপাইনের এই রিজার্ভ ব্যাংকের একজন শাখা ব্যবস্থাপককে আসলে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে এবং তাকে দোষী সাব্যস্ত করে সাজাও দেওয়া হয়েছে। তার মানে তো একরকম ফিলিপাইন স্বীকার করে নিয়েছে যে তাদের দোষ আছে। তাহলে কি এই টাকা ফেরত পাওয়া সহজ? আর এর সঙ্গে এই প্রশ্নটাও আমি করতে চাই যে 3 বছর পরে মামলা হলো, আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অর্থমন্ত্রী, মানে এর আগের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গত বছর, তার আগের বছর কয়েক দফা বলেছেন যে আমরা নিউ ইয়র্কে মামলা করতে পারি, কিন্তু আসলে আমরা মামলা করলাম 3 বছর শেষ হওয়ার মানে একদম মনে হয় সেদিন বা তার আগের দিন, এরকম একটা ব্যাপার। তাতে আমাদের একটা দ্বিধা প্রমাণিত হয় কিনা, আদালত তাতে প্রভাবিত হয় কিনা? ধন্যবাদ। দেখুন, জামাল ভাই যেটা বললেন যে বাংলাদেশের ইতিহাসে বলেন, পৃথিবীর ব্যাংকিং এর ইতিহাসে এত বড় ব্যাংকিং মানে জালিয়াতির ঘটনা ঘটে নাই। সো বাংলাদেশ ব্যাংকের জন্য বলেন, বাংলাদেশ এজ এ কান্ট্রি দেশের জন্য বলেন, এটা একটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা এবং প্রথমবারের মতো একটা অভিজ্ঞতা। তখন অভিজ্ঞতাটা যখন হয়ে গেল, বাংলাদেশ যখন ভিকটিম হলো, তখন বাংলাদেশকে প্রথম দিকে যে স্ট্রাগলটা করতে হয়েছে সেটা হচ্ছে যে এটা ডিসাইড করা আমার এখন কি করণীয়। আপনি যদি ঘটনা পরম্পরা দেখেন তাহলে দেখবেন বাংলাদেশ ব্যাংক বুঝে হোক না বুঝে হোক একটা মামলা করেছে আপনার তথ্য প্রযুক্তি আইনের অধীনে, তখন একটা মামলা করেছে। হ্যাঁ, তো যে চুরি যাওয়ার ঘটনা থেকে চুরি ঘটনা সহ আছে। কিন্তু এই ধরনের ঘটনায় মানে এটা আপনি হাইটেক অফেন্স বলতে পারেন। এই হাইটেক অফেন্স করার জন্য যেসব তদন্তের জন্য যেসব এক্সপার্টিস আমাদের দরকার, আমাদের এক্সপার্টিস ছিল না, কিংবা যারা ছিল তাদেরকে একযোগ করে একটা কমিটির মাধ্যমে জিনিসটাকে উদ্ধার করতে পারা, কিভাবে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু এখনো পর্যন্ত আপনার উদ্ঘাটিত হয়নি। এই সেন্স মনে পড়লো, তখন এটাও মনে পড়বে যে কখনো অর্থমন্ত্রী বলছেন সুইপ দায়ী, কখনো বলছেন কালকেই তদন্ত প্রতিবেদন দেব, রাইট, কখনো বলছেন যে বাংলাদেশ ব্যাংকের ভিতরে যারা আপনার ডিলিং রুমে আছে তারা দায়ী থাকতে পারে, তাদের গাফিলতি থাকতে পারে। এবং এই বিষয়ে এবং যারা এইসব ডিলিং রুমে যারা ছিলেন তাদেরকে আপনার সাসপেন্ড থেকে শুরু করে চাকরিচ্যুতি করা থেকে শুরু করে ডিসিপ্লিনারি অ্যাকশন থেকে শুরু করে সবই নেওয়া হয়েছে। কিন্তু এখন এটাও ডিটারমাইন করা যায় না, তো চাকরি গেল, জি, তো এখন আপনার ইভেন গভর্নরই তো গেল, এক্স্যাক্টলি। তো এখন মানে এটাও ডিটারমাইন করা যায় না আসলে এই যে সুইফট মেসেজটা এখান থেকে কিভাবে পাঠানো হলো, হ্যাকিংটা কোন জায়গা থেকে হয়েছে, আমাদের ওই এক্সপার্টিসটুকু আমরা মানে অ্যাকোয়ার করতে পারিনি, যার ফলে আমরা ডিটারমাইন করতে পারি আসলে ঘটনাটা কিভাবে হয়েছে। মানে ফরেন্সিক যেসব অ্যাবিলিটিগুলো লাগে আমাদের ওই সক্ষমতা হয়নি। এখন এরই ধারাবাহিকতা আমরা দেখা যাচ্ছে যে ঘটনাটা আসলে 4টা জুরিসডিকশনে আসলে ব্যাপ্ত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আপনার নিউ ইয়র্ক এবং
ফিলিপাইন। ফিলিপাইন। তো এখন বাংলাদেশের পক্ষে শ্রীলঙ্কা থেকে আবার টাকাটা আমরা পুরো টাকাটা পেয়ে ফেরত গেছি, এসছে, কাজেই এটা না হয় টাকা ফেরত আসছে বটে, বাট ঘটনার যে সম্পৃক্ততা সেটা তো আপনি অস্বীকার করতে পারেন। এটা ক্রাইম তো। হ্যাঁ, এখন যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে 3টা জুরিসডিকশনে যেসব এভিডেন্সগুলো আছে সেগুলোকে কোলেক্ট করে এবং নিজস্ব যে আপনার ইনভেস্টিগেশন কমিটি আছে কিংবা ইনভেস্টিগেশনে যারা এক্সপার্ট আছে, বিশেষ করে ফরেনসিক এক্সপার্ট, তাদেরকে দিয়ে এটা তদন্ত করে পিন পয়েন্ট করা কে কে দোষী সাব্যস্ত আছে কিংবা না আছে, এটা কিন্তু সহজসাধ্য কোনো কাজ না। এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে যখন একটা কমিটি করা হয়েছিল, আপনারা জানেন তখন মাননীয় মাননীয় আইনমন্ত্রী সহ আপনার ফিলিপাইনে গিয়েছিলেন ওই ফিলিপাইনের প্রতিপক্ষের সাথে আলাপ করার জন্য এবং এই বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেটা জানার জন্য। এবং যখন সিনেটের শুনানি হয় তখন বাংলাদেশ ব্যাংকের এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনার বাংলাদেশে নিযুক্ত যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি ওখানে শুনানিতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে ইনভেস্টিগেশন টিম, সেই ইনভেস্টিগেশন টিম গিয়ে আপনার ওই আরসিবিসি রিজার্ভ ব্যাংকের যেসব ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন এবং অন্যান্য যারা অফিসার ছিলেন তাদের সবার ইন্টারভিউ নিয়েছেন। এখন এই যে এতগুলা আপনার মানে দক্ষযজ্ঞের মতো একটা কাজ করা এবং প্লাস আবার নিউ ইয়র্কে গিয়ে রিজার্ভ ব্যাংকে গিয়ে এটা ইনভেস্টিগেট করা কারা কারা জড়িত ছিল এবং মানে পয়েন্ট বাই পয়েন্ট আপনার অ্যাক্টিভিটিসগুলো ডিটারমাইন করা, এটা কিন্তু আপনি একজনকে পাঠিয়ে দিলাম সে 2 দিন কাজ করে বের করে ফেললো, বিষয়টা সেরকম না। তো 3 বছরের বিষয়টা আমি ব্যাখ্যা করার মানে চেষ্টা করছি। মামলাটা করার প্রস্তুতিতে এই সময় লেগেছে বলে আপনি তো এরকম, এটা ব্যাপারটা তো এরকম না আপনি একটা পিটিশন ড্রাফট করে নিয়ে দৌড় দিলেন কোর্টে এভিডেন্স ছাড়া। রিড না মানে রিড হলো, রিডে অনেক কষ্ট করতে হয়। মানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে যদি মামলা করতে হয় প্রস্তুতি ছাড়া যদি আপনি মামলা করেন তাহলে যে উদ্দেশ্যটা মামলা করলেন সেই উদ্দেশ্যটাই আসলে ব্যর্থ হতে পারে। এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে মামলাটা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মামলাটা করা হয়েছে সেটা কিন্তু নিউ ইয়র্কের একটা বিখ্যাত ল ফার্মকে দিয়ে মামলাটা করা হয়েছে। ল ফার্মটার নাম হচ্ছে তানজিবুল আলম। তাহলে এই কথাগুলো পরে বুঝি, কারণ আমি পত্রিকা পড়ছিলাম এতে অলরেডি 3 কোটি টাকা খরচ হয়ে গেছে। তো কেন আমরা নিউ ইয়র্কে গেলাম, তারপরে কেন 3 বছরে এই দেরিটা আদালত প্রভাবিত হবে কিনা, আর আপনি ল ফার্ম বিষয়ে বলতে চাচ্ছিলেন সেটাও আমি শুনবো আপনার কাছে। মুজিবুল হক চুন্নু এমপি, আপনি সংসদে অর্থমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন যে আসলে পুরো ব্যাপারটা বোঝাতে, যে কারণ আপনি তাতে বলেছেন যে তদন্ত প্রতিবেদনটা প্রকাশ করা হয়নি। আমরা সংবাদ মাধ্যমও গত সাবেক অর্থমন্ত্রী কয়েক দফা বলার পরেও আসলে সেই তদন্ত প্রতিবেদনও প্রকাশ করেননি। আপনি এই বিষয়ে এখন এক অর্থমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন, তাতে কি লাভ হবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে, এবং আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা আরম্ভ করছি। আসলে আমি অপোজিশনের মেম্বার, আমার তো দায়িত্ব জনগণ কি চায়, জনগণের কি বক্তব্য, জনগণের কি ইচ্ছা সেটা পার্লামেন্টে তুলে ধরা, এবং সেই প্রেক্ষিতেই আমি এই বিষয়টা পার্লামেন্টে পয়েন্ট বর্ডার এনেছি। কারণ 2016 সালে $10 কোটি, প্রায় 800 কোটি টাকার উপরে এটা এই জনগণের টাকা, ওই $10 কোটি গায়েব হয়ে গেল। অল্প কিছু টাকা সেখানে উদ্ধার করা হয়েছে, বাকি টাকা উদ্ধার হয় নাই। আমার প্রশ্ন এই যে যেটা বেরিয়েছে, তানজিবুল আলম সাহেব বললেন ঠিক আছে মামলা করতে সময় লাগবে, প্রিপারেশন লাগবে, তথ্য লাগবে, সব ঠিক আছে। আমার প্রশ্ন হলো এই টাকাটা জনগণের, এই টাকাটা কিভাবে গেল? এই যে সিআইডি, তারপর ডক্টর ফরাসউদ্দিন দিয়ে আপনার কমিশন করা হয়েছে, এই কমিশনে কে দোষী? বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর তিনি কিন্তু অলরেডি ফায়ার হয়ে গেছেন। তাহলে গভর্নর চলে গেলেন, উনি পদত্যাগ করলেন, কিন্তু বেসিক্যালি ওইখানে তো কারো না কারো দায়িত্ব আছে। এই বাংলাদেশ ব্যাংকে এই যে রিজার্ভের টাকা এই সুইফটের মাধ্যমে হোক, যার মাধ্যমে যেখানেই যাক, তাদের সেখানে নির্দিষ্ট দায়িত্ব আছে। তাহলে বাংলাদেশ ব্যাংকের আর কোন কোন ব্যক্তি এই বিষয়ে দায়ী, সেই বিষয়টা কিন্তু এখনো জনগণ জানলো না। জনগণ তো এটা জানার অধিকার আছে। যদিও এই বাংলাদেশ ব্যাংকের যিনি মানে আইনজীবী ব্যারিস্টার আজমল হোসেন কিউসি, তিনি বলছেন যে তদন্ত রিপোর্ট গোপন, এটা উনি যদি দায়িত্ব থাকতেন প্রকাশ করতেন না। আমার প্রশ্ন কেন করতেন না সেটা তো একটা ব্যাখ্যা আছে, কারণ যেটা গোপন ব্যাখ্যাটা একটা ব্যাখ্যা হচ্ছে যে অর্থমন্ত্রী কয়েকবার বলার পরেও কেন প্রকাশ করেননি, কারণ এই বাংলাদেশ ব্যাংকের
ত্রুটিগুলো প্রকাশ করলে নাকি প্রতিপক্ষ একটা যুক্তি পেতে পারে? এটাও আমি অনেক বিশ্লেষকের কাছে শুনেছি। সেটা আপনার কাছে গ্রহণযোগ্য কিনা একটা বিরতির পর শুনবো। আর মুজিবুল হক চুন্নু এমপি, আমি আপনার কাছে এটাও জানতে চাইবো, যদি আপনি উত্তর দেন, যে আপনি মন্ত্রিসভায় ছিলেন যে সময় এই চুরির ঘটনা ঘটে, মন্ত্রিসভায় কখনো আপনাদের এই বিষয়ে আলাপ বা আলোকপাত করা হয়েছিল কিনা মন্ত্রিপরিষদের বৈঠকে? আমি সেটাও শুনবো একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। মুজিবুল হক চুন্নু এমপি এই কথাটি অনেকে যুক্তি হিসেবে বলেছেন যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, মানে সাবেক অর্থমন্ত্রী, তিনি কয়েক দফা বলার পরেও যে প্রকাশ করেননি, তার কারণ এই যে ওই বাংলাদেশ ব্যাংকের তদন্ত রিপোর্ট প্রকাশ করলে আমাদের কি কি গাফিলতি অদক্ষতা ছিল সেগুলো বেরিয়ে পড়বে এবং সেটা আমাদের কেস মামলা দুর্বল করে দিবে যে কোনো আদালতে। সেটা আপনার কাছে একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা কিনা? আর তার সঙ্গে আমি এটাও জানতে চাই যে গত মন্ত্রিসভায় আপনিও ছিলেন, মন্ত্রিসভায় মানে আপনাকে মানে বলতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু মন্ত্রিসভায় এই বিষয়ে কোনো আলোকপাত করা হয়েছিল কিনা যে আসলে কি ঘটেছিল বা তদন্ত রিপোর্টটা কেন প্রকাশ করা হচ্ছে না? আপনার প্রথম কথাটা যেটা, সেটা হলো যে এই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না, যদি এইরকম কোনো টেকনিক্যাল সমস্যা থাকে তাহলে সেটা তো একটা ব্যাখ্যা আছে। কারণ আম পাবলিক তো আর এত কিছু বুঝে না। সাধারণ মানুষ তো বুঝতে চায় যে তাদের বাংলাদেশ ব্যাংকের এতগুলো টাকা চলে গেল, টাকাটা উদ্ধার হয় নাই, মামলা করতে 3 বছর লাগলো, কেন লাগলো, কি এটা টেকনিক্যাল বিষয়, অথবা এই রিপোর্ট প্রকাশ করলে মামলা এফেক্ট হতে পারে, সেই সমস্ত বিষয় তো জনগণ জানে না। এটাও তো একটা ব্যাখ্যা দেওয়া হতে পারে যে এটা মামলার স্বার্থেই আমরা এটা প্রকাশ করছি না, এটা প্রকাশ করলে মামলা করতে হতে পারে, তবুও তো এটা গ্রহণযোগ্যতা আছে। আমরা তো একটা ব্যাখ্যা, আমি একটা ব্যাখ্যা চেয়েছি জনগণের কনফিউশনটা দূর করার জন্য। আর ক্যাবিনেটে বলেন, ক্যাবিনেট আলোচনা আসলে বাইরে সবসময় বলা যায় না, তবে একটা কথা বলবো, ডেফিনেটলি আলোচনা হয়েছে। এবং তখন তো এই যে তদন্ত কমিটি করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু এই আলোচনার প্রেক্ষিতে তিনি কিন্তু রিজাইন দিয়েছেন। আলোচনা হয়নি ঠিক না, আলোচনা হয়েছে। এবং তখনই তো এই রিপোর্ট এত তাড়াতাড়ি প্রকাশ হয় না, পরবর্তী সময় রিপোর্ট সাবমিট করা হয়েছে। তা আমি বলতে এখন কেন বলছি, তখন আমি মন্ত্রী থাকা অবস্থায় তো আমি এই ধরনের কথা পার্লামেন্টে আমার পক্ষে বলা সম্ভব ছিল না। এখন আমি যেহেতু বিরোধী দলের, আমার পক্ষে এখন আমি ফ্রি, আমি এখন জনগণের পক্ষে যে কোনো কথা বলতেই পারি এবং সেই জন্য কিন্তু বলছি। ব্যারিস্টার তানজিবুল আলম, এই সূত্রে একটু বলি যে সিআইডিও তো তদন্ত করছিল, শুধু বাংলাদেশ ব্যাংকের তদন্ত রিপোর্টটা জমা দেওয়া হয়েছিল ফরাসুদ্দিন আহমেদের নেতৃত্বে এবং সেটা প্রকাশ হয়নি, সেটা নিয়ে কথা বলছি। সিআইডি তদন্ত মানে আসলে কোনো প্রতিবেদন আর জমা দেয় নাই, কিন্তু 2016 সালের ডিসেম্বরে, মানে সে বছরেই সিআইডি বলেছিল যে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তারা চক্র চিহ্নিত করে ফেলেছেন বাংলাদেশ ব্যাংকের ভেতরে, যারা নিরাপত্তা ব্যবস্থা অরক্ষিত করে হ্যাকিংয়ে বা অর্থ চুরিতে সহায়তা করছে। এই আমাদের দিকে খুঁত থাকলে, কারণ ফিলিপাইন এখন বলছে যে এই পলিটিক্যাল স্টানবাজির মামলা, এটাতে তারা খুশি, কারণ এবার প্রমাণ হবে বাংলাদেশ ব্যাংকে এই সমস্যা। আমি আপনার কাছে জানতে চাই যে এই 3 কোটি টাকা খরচ করে 3 বছর পরে আমরা যে মামলা করলাম, সেটাতে আখেরে কোনো লাভ আসবে কিনা? কারণ এই সময়টা যে আমরা নিলাম, যদিও আপনি সময়টা কেন লাগছে ব্যাখ্যা করেছেন, সময়টা যে আমরা নিলাম এটার প্রভাব আদালতের উপর পড়বে কিনা, আদালত তখন একটা বুঝবে কিনা যে একদম শেষ সময়ে মামলার কারণ মানে আমাদের কোনো সমস্যা আছে। দেখুন, আমাদের তো মূল উদ্দেশ্য হচ্ছে টাকাটা রিকভার করা। আপনার অপরাধ যদি এবং আবার শাস্তি দেওয়া এই মামলার উদ্দেশ্য। আমরা যে মামলাটা করেছি সেটাতে শাস্তির বিধান নাই, কারণ আমরা টাকা উদ্ধারের জন্য সিভিল মামলা করেছি। আমরা শাস্তির বিধানটা করার দায়িত্ব হচ্ছে যেখানে অপরাধটা সংঘটিত হয়েছে সেখানে। একটা হচ্ছে চিহ্নিত করবে এটাতে না যারা যারা জড়িত। হ্যাঁ, অপরাধটা যদি আপনি বিবেচনা করেন, যে দেখেন এই যে একটা প্রশ্ন ওরা করেছে, ফিলিপাইন থেকে করা হয়েছে, মামলাটা হওয়া উচিত ছিল ফিলিপাইনে, ঘটনা যদি ফিলিপাইনে ঘটে থাকে, কিংবা বাংলাদেশে হওয়া ছিল উচিত ছিল নিউ ইয়র্কে করার কারণে। এটার ব্যাখ্যাটা হচ্ছে যে অ্যাকাউন্টটা এখানে হ্যাক করা হয়েছে এবং যে ট্রানজ্যাকশনটা হয়েছে পুরোটাই কিন্তু ডলার অ্যাকাউন্টে। ডলার অ্যাকাউন্টে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো জায়গায় যখনই কোনো ডলারের ট্রানজ্যাকশন হবে, সেটা ওই ট্রানজ্যাকশনটা কখনোই আপনার ফুলফিল হবে না যদি না সেটা নিউ ইয়র্কের ওই ক্লিয়ারিং সিস্টেমটা হিট করে তারপর ট্রানজ্যাকশনটা না হয়। সো ওই কারণে আপনি যদি দেখেন বাংলাদেশ ব্যাংকের টাকাটা চলে গেছে নিউ ইয়র্কের একটা ব্যাংকে, তাহলে এই টাকাটা যাওয়ার জায়গাটা কোথাও, এই যে আদান এবং প্রদানের জায়গার যে মিলনস্থল সেটা হচ্ছে নিউ ইয়র্কে। তো নিউ ইয়র্ক ইজ দ্য প্লেস অফ অকারেন্স, কারণ আমার কন্ট্রোলে যতক্ষণ পর্যন্ত টাকাটা ছিল তখন পর্যন্ত আমার আন্ডারে ছিল, কিন্তু যে আমার থেকে কন্ট্রোলে চলে গেল, ফিলিপাইনের কন্ট্রোলে চলে গেল, সেই জায়গাটার পয়েন্টটা কোথায়? সেই পয়েন্টটা হচ্ছে আপনার নিউ ইয়র্ক। এবং আজকে আরসিবিসি যেসব ট্রানজ্যাকশন গুলো করতেছে ডলারে, তোরা এখনো ট্রানজ্যাকশন করতেছে, তখনই কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশন নিউ ইয়র্ক থেকে হয়ে আসতেছে, কারণ ডলার ট্রানজ্যাকশন নিউ ইয়র্ক হয়ে
না হয়ে সম্ভব না। তো এই কারণে নিউ ইয়র্কে মামলাটা ফাইল করার জন্য যথোপযুক্ত স্থান। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি যদি ফিলিপাইনে গিয়ে কিংবা বাংলাদেশে গিয়ে যদি আপনি একটা মামলা করেন, এখানে আমরা ডিস্ট্রিক্ট কোর্টে একটা মামলা করেন রিকভারির জন্য, আমি যদি একটা জাজমেন্ট নিয়ে বের হই, ইট উইল বি জাস্ট এ পিস অফ পেপার। কারণ বাংলাদেশের সাথে ফিলিপাইনের কোনো রেসিপ্রোসিটি এগ্রিমেন্ট নাই। বাংলাদেশের কোনো কোর্ট যদি কোনো রায় দেয়, সেটা ফিলিপাইনে সরাসরি এনফোর্সেবল না। তাহলে আমি বাংলাদেশে মামলা করে আমার কোনো লাভ নেই। আমি যদি ফিলিপাইনে মামলা করি, তাহলে ফিলিপাইনের যে লিগাল সিস্টেমটা আছে সেটা অনুযায়ী এই মামলা নিষ্পত্তিতে না হলে 20 বছর লাগবে। কারণ ফিলিপাইন নিজেরাই মনে করতেছে এই মামলাটা যদি আমরা যতদিন ড্র্যাগ করতে পারি, যতদিন আমরা ডিলে করতে পারি, ততদিন আমাদের জন্য লাভ, ততদিন লোকজন ভুলে যাবে। তো ওয়ারেস আমি যদি এই মামলাটা নিউ ইয়র্কে করি, যেখানে ঘটনাটা ঘটেছে, নিউ ইয়র্কের আইন অনুযায়ী দ্যাট ইজ দি রাইট ফোরাম। সেকেন্ডলি, আমি যখন একটা আপনার রায় পাবো, সেই রায়টা যদি আমি এনফোর্স করতে চাই, তাহলে রিজার্ভ ব্যাংকের ফান্ডও কিন্তু নিউ ইয়র্কে রক্ষিত আছে, তাদের যে ডলার ফান্ড। সুতরাং আই উইল হ্যাভ ডাইরেক্ট অ্যাক্সেস টু দ্যাট। সো দ্যাট ইজ দি স্ট্র্যাটেজিক রিজন দ্যাট আমাদেরকে নিউ ইয়র্কে ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো মানে হয় না। সেকেন্ডলি যে বিষয়টা, সেটা হচ্ছে যে নিউ ইয়র্কের যদি মামলাটা হয়ে থাকে, যেহেতু এভিডেন্সগুলা যে ফান্ড ট্রান্সফারের যে এভিডেন্স যতগুলো আছে সবগুলা নিউ ইয়র্কে সংরক্ষিত। এবং নিউ ইয়র্কের সাথে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফিলিপাইনের এই ধরনের জুডিশিয়াল আপনার কোঅপারেশনের এগ্রিমেন্ট আছে। তো সেটা অনুযায়ী নিউ ইয়র্ক কোর্ট যদি কোনো ধরনের আপনার আদেশ দেয় ডিসকভারির জন্য, এভিডেন্স ডিসকভারির জন্য, তাহলে কিন্তু সেটা ফিলিপাইন সরকার মানতে বাধ্য। তো এটা আপনার একদম খুবই মানে রাইটলি তো বিষয়টি যেটা আছে সেটা হচ্ছে, আমার মনে হতে পারে আমরা 3 বছর ধরে কি বাংলাদেশ গভর্নমেন্ট নাকতে তেল দিয়ে ঘুমাচ্ছিল, কিংবা বাংলাদেশ ব্যাংক কি কোনো কাজ করে নাই আপনি বলছিলেন। কিন্তু এই যে 3 বছরের একদম শেষ মুহূর্তে গিয়ে মামলা করলাম, এটা আদালতকে প্রভাবিত করে কিনা? মামলা অ্যাজ ফার এজ মামলার প্রভাবিত কিংবা প্রভাবিত হওয়া কিংবা না হওয়া ইজ কনসার্ন, সেটা আপনি কখন মামলা কতদিন ডিলে করলেন সেটার জন্য কোনোভাবে প্রভাবিত করবেন। কারণ আইন অনুযায়ী আপনার 3 বছর পর্যন্ত সময় আছে। তো লিমিটেশন পিরিয়ড হওয়ার আগেই মামলাটা কিন্তু ফাইল করা হয়েছে। তখন একটা এক্সপ্লেনেশন অবশ্যই দেওয়া হবে, সেটা হচ্ছে এতদিন কেন দেরি করলাম, কারণ আমাকে এভিডেন্স গ্যাদারিং এই সময়টুকু লেগেছে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই এভিডেন্স গ্যাদারিং এর জন্য কিন্তু যে ওই ব্রাঞ্চের রিজার্ভ ব্যাংকের ওই ব্রাঞ্চের দেগুইতা, তাকেও কিন্তু ইন্টারভিউ করেছে। এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তদন্তে বের হয়ে এসছে আপনার আরসিবিসির অন্তত 28 জন এখানে জড়িত ছিল। এই 28 জন কিন্তু ছোটখাটো কেউ কোনো কর্মকর্তা না, শাস্তি পেয়েছেন শুধু এক শাখা ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার। এক্স্যাক্টলি, ওই কারণেই আমাদের ফিলিপাইনের যে লিগ্যাল ব্যবস্থা, ফিলিপাইনের যে লিগ্যাল সিস্টেম, সেটার উপর আমাদের কোনো আস্থা নেই। কারণ ফিলিপাইনের লিগ্যাল ব্যবস্থা যদি এটা মনে করে একজন ম্যানেজারের পক্ষে এত কিছু করা সম্ভব, তাহলে ওই সিস্টেমের কোনো মানে হয় না। এখানে আরেকটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে যে এই টাকাটা কিন্তু মানে যখন হিট করা হয়, যখন আপনার ইনস্ট্রাকশনটা পাঠানো হয়, এটা ছিল ফ্রাইডে যখন পাঠানো হয়েছে, কারণ তারপরের দিন ছিল আপনার স্যাটারডে। রোববারে গিয়ে ওই রিজার্ভ ব্যাংকের যে সুইফটের যে কানেকশনটা, সেটা ডিসকানেক্ট করা হয়েছে। রোববার তো ফিলিপাইনেও বন্ধের দিন, তাহলে বন্ধের দিন আপনার ইয়ার পক্ষে, দিগুইতার পক্ষে, কারণ আপনার সুইফটের যে কানেকশনটা সেটা কিন্তু দিগুইতার ব্রাঞ্চে না, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্রাঞ্চে, সেন্ট্রাল অফিসে। তো সেটা শাস্তি হয়েছে তার ব্রাঞ্চে না, তার ব্রাঞ্চে না। তাহলে আপনি রোববারে কিভাবে এটা ডিসকানেক্ট করলেন? রোববারে কেন ডিসকানেক্ট করলো? তারা জানে রোববারে ফিলিপাইনে বন্ধ হলেও বাংলাদেশে কিন্তু রোববার ওয়ার্কিং ডে। তো রোববারে তো আপনি ডিসকভার করা মাত্র মেসেজ পাঠাতে থাকবেন। তার মানে ভেরি ওয়েল কোঅর্ডিনেটেড, ভীষণভাবে পরিকল্পিত এবং এক্স্যাক্টলি। এবং আরো মজার ব্যাপার কি জানেন, সোমবার হচ্ছে ওখানকার ছুটি, এবং এই টুইসডেতে মঙ্গলবারে কিন্তু টাকাটা ট্রান্সফার করেছে। তো এখন যদি আপনি বলেন শুধুমাত্র একজন ব্রাঞ্চ ম্যানেজারের পক্ষে এই কাজ করা সম্ভব, এটা পাগলেও বিশ্বাস করবে না। আরো মজার ব্যাপার হচ্ছে, এই দেগুইতা যখন সিনেটে আপনার শুনানি দেয়, তখন সে বলেছিল যে আমি এখানে চুনোপুটি, আমার কোনো কিছু করার ছিল না, এখানে অনেকে বড় বড় রাঘব বাংলাদেশের ব্যাংকগুলোর মানে বিভিন্ন কেলেঙ্কারির ক্ষেত্রেও আমরা বলছি যে ব্রাঞ্চ ম্যানেজারদের পেছনে কেন দুদক ঘুরছে। আমি ব্যারিস্টার তানজিমুল আলম, আপনার কাছে যখন ফিরবো, মানে আইনজীবীরা যখন বলতে শুরু করেন, তখন তো মানে আপনার যুক্তি শুনে মনে হচ্ছে মামলা আমরা জিতেই গেছি, কিন্তু 3 কোটি টাকা প্রস্তুতিতে খরচ হয়েছে। যদি জিতি, তাহলে নাকি এই টাকার 10% ল ফার্মকে দিতে হবে, তারপরে যদি হেরে যাই কি হবে? আমি সেই প্রসঙ্গ আপনার কাছে শুনবো, তার লিগাল ইমপ্লিকেশনটাও শুনতে চাই আমি। কিন্তু ডক্টর জামালউদ্দিন এফসিএ, আমি আপনার কাছে জানতে চাই যে তদন্ত রিপোর্টটা বাংলাদেশের প্রকাশ না করার বিষয়ে এই যে সংসদেও মুজিবুল হক চুন্নু এমপি তিনি আপত্তি তুলেছেন, আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? আর আমি তার সঙ্গে এটাও জানতে চাই যে
ফিলিপাইন যে বলছে এটা একটা রাজনৈতিক স্টান্ট, মানে রাজনৈতিক চমক দেওয়ার চেষ্টা এই মামলাটি সেটিকেই বা কিভাবে দেখছেন? কারণ তারা খুব কনফিডেন্সের সাথে বলছে আপনার কিন্তু যে পরের- তারা খুশি, হ্যাঁ, কারণ এবার নাকি এই মামলার মাধ্যমে রেকর্ড হয়ে যাবে যে আমরাই দোষী। পরের প্রশ্নটা আগে আসি। হ্যাকার্সরা আপনার 35টা ট্রান্সফার অর্ডার ইনিশিয়েট করছে। এখানে সুইফটের যে মেসেজিং সিস্টেমটা, তুমি এটা মনে হয় যে আই এম নট এক্সপার্ট, আইটি এক্সপার্ট, কিন্তু এখানে আমার কাছে মনে হয় যে হ্যাকারদের যে টেকনোলজি, দ্যাট ইজ সুপেরিয়র দেন সুইফট সিস্টেম, দ্যাটস ওয়াই দে কুড এন্টার। এখানে 35টা অর্ডারের ভিতরে 951 মিলিয়ন এটা ট্রান্সফারের অর্ডার গেছে। যখন আপনার 3 থেকে 4টে না 5টা গেল এই যে 81 মিলিয়ন এই পর্যন্ত যাওয়ার পরে, তখন কিন্তু ফেডারেল রিজার্ভ সিস্টেম স্টপ পেমেন্ট রিকোয়েস্ট পাঠাইছে তাদের কাছে, এবং যেই তারিখে এই টাকাটা তারা এটা হলো আপনার খোলার তারিখে তাদের সোমবারে, তখন আপনার 9টার সময় এই মেসেজটা তারা পেয়েছে ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে গেল। যাওয়ার পরেও তারা যদি এটার সাথে ক্রিয়েটিভ কোনো একটা অর্গানাইজ না করে, তারা কেন এটা বসে রইল? 1টার সময় পর্যন্ত টাকা ট্রান্সফার করছে যে অ্যাকাউন্টে এক লোকে বলছে যে এই যে আপনার এই যে ক্যাসিনোর একজন উইলিয়াম গো, সে বলছে যে আমি এই অ্যাকাউন্ট আমার জানা মতো আমি খুলি নেই। হি ডিনাইড। তো ডিনাই করার পরেও তার অ্যাকাউন্টে টাকা গেছে এবং সেই টাকা সে ফেরত দিছে। সে কিন্তু সিনেটের হিয়ারিংয়ে এটা স্বীকার করে তারপরে এই টাকা কিন্তু বাংলাদেশে যে টাকাটা ফেরত দেওয়া হয়েছে এটা মনে ওর কাছ থেকে পেয়েছে। তারপরে আসেন আপনার যে ম্যানেজার আপনার 12 তারিখে 12ই মার্চে তার হাজবেন্ড সহ ফিলিপিনের এয়ারলাইন্স দিয়ে পাড়িয়ে যেতেছিল দেশ ছাড়িয়ে, তখন তাদেরকে ডিপোর্ট করা হয়েছে, অফলোড করেছে। এটাও কিন্তু আরেকটা প্রমাণ। তার মানে কি সে ইনভলভ। এবং ফিলরেম নামে যে মানি চেঞ্জার কোম্পানি, মোস্ট প্রবাবলি এটা কিন্তু আরসিবিসি ব্যাংকের কোনো ডিরেক্টরের শেয়ার আছে। দিস ইজ অ্যানাদার কনফ্লিক্টিং ইস্যু। এটা বাইর করতে হবে, লয়াররা আস্তে আস্তে বাইর করবে। এই যে 3 বছর লাগছে, এটা কিন্তু এত সহজ কাজ না, ভেরি ডিটেইল। তারপরে আপনার ফেক কিন্তু ব্যাকআপ, তারা জানতে চাইবে না যে কেন এই পরিস্থিতিতে আপনাদের গভর্নরকে পদত্যাগ করতে হলো, কেন বাংলাদেশ ব্যাংকের কয়েকজন পরিচালক, উপপরিচালক, আমি যদি পোস্টগুলোর নাম ঠিক বলি, তাদের তাদের অব্যাহতি দিয়ে দেওয়া হলো। দেখেন মানে আমাদের নাম যদি করা, কোনো গাফিলতি না থাকবে। আমি আরেকটা ইয়ে করি, ব্যাংক অফ নিউ ইয়র্ক, হ্যাঁ। সিটি ব্যাংক, ওয়েলস ফার্গো, এই ব্যাংকগুলো এটার সাথে জড়িত ছিল, এদের মধ্যে দিয়েও গেছে টাকাটা। ফরেন কারেন্সির ইয়েটা সুইফটের মেসেজিং সিস্টেমে ফেডারেল রিজার্ভ সিস্টেম বাইরে হওয়ার পরে ওদের অ্যাকাউন্ট আছে এদের সাথে, এখান থেকে এটা গেছে আপনার আরসিবিসিতে। দিস মিনস ওই ব্যাংকগুলো এটার সাথে জড়িত। তারপরে আপনার অ্যান্টি মানি লন্ডারিং যে, মানে ফিলিপাইনের বিরুদ্ধে আমাদের কাছে নানা অভিযোগ আছে। তারপরে আপনি আরো বলছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ন্যাশনাল এনবিআর, তারপরে সেন্ট্রাল ব্যাংক, তারপরে অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ব্যাংকও আছে, আরসিবিসিতেও আছে, অন্য জায়গায়ও আছে। এরা সবাই কিন্তু এদেরকে দূষিত সাব্যস্ত করছে জি সব জায়গায়, ওই ফিলিপিনে। হ্যাঁ। সেই ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের একটু মানে আশা ভরসা আর কি যে এটা পাওয়া যেতে পারে। এবং সময় মার্কোসের টাকা 19 বছর লাগছে টাকা আনতে, এবং ফিলিপিন ওয়াজ ব্ল্যাক লিস্টেড এক সময়, সেটা থেকে উদ্ধার পাইছে। এখন আবার এই ঘটনা যদি ভালো মতন ধরতে পারে বাংলাদেশ, তাহলে কিন্তু আবারও কিন্তু তারা ওই ভয়ে তারা এখন তারা যেটা বলতেছে যে তারা পলিটিক্যাল স্ট্যান্ড বলতেছে, এটা তো বলবেই অপোজিট পক্ষ সবসময়। আপনি যখন ফাঁসির আসামিও বলে যে সে নিজে ফাঁসি করি, মানে আপনার লোক মার্ডার করার পরে সে বলতেছে না আমি তো খালাস, এটা আমার বিরুদ্ধে বানোয়াট একটা ইয়ে তৈরি করছে। আমি এটা একটা তো বিরতিতে বলবেই। যাই, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে ফেরত পাওয়া যাবে কিনা এই প্রশ্নের উত্তরটা কি, আর হচ্ছে গিয়েও জানতে চাই যে বাংলাদেশ ব্যাংকে আর এই ধরনের ঘটনা ঘটবে না সেই সুরক্ষাটা আমরা নিশ্চিত করতে পেরেছি কিনা। একটা বিরতির পর ফিরে এলাম রাজকাহানে। ডক্টর জামাল উদ্দিন, আপনার কাছে আমি শেষ প্রশ্ন, যে রিজার্ভের টাকা ফেরত পাওয়া যাবে কিনা, আর সেই প্রশ্নের উত্তরটাই যদি আপনার কাছে নেই। ফেরত পাওয়া যাবে, এখন তো অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে ফেরত পাওয়া যাবে। এখন আপনি আর্গুমেন্টটা কিভাবে প্লেস করলেন, লিগ্যাল যে এটা তো লিগ্যাল প্রসেস, এবং সেটাকে আপনি যদি যত স্ট্রংলি আপনি আর্গুমেন্টটা, কিন্তু আমাদের যে viable গভর্নরের পদত্যাগ করতে হলো, কয়েকজনের না চাকরি গভর্নর তো পদত্যাগ করছে, গভর্নর পদত্যাগ করছে, আপনার একটা ঘটনা ঘটার পরে হি
has taken a bold step. আমি বলবো moral responsibility. He has taken a bold step because আমাদের দেশে তো এইরকম যে কোনো ঘটনায় তো একজন মন্ত্রীও রিজাইন করতে পারে, বাট হি টুক দি রেসপন্সিবিলিটি। তো সেখানে রেসপন্সিবিলিটি নিয়ে উনি পদত্যাগ করেছেন। ওনাকে কিন্তু বাদ দেওয়া হয়নি, বাদ দিতে যেতেও বলছে কিনা আমরা জানি না, কিন্তু হি রিজাইন। এটা কিন্তু উনি একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন, এবং বাংলাদেশে এই ধরনের এক্সাম্পল ভেরি রেয়ার, হয় নাই। তো টাকা যেটা পাওয়ার ব্যাপারে যেটা আমাদের মনে হচ্ছে যে আপনার 3 বছর বলেছে কিউসি, তো আমি তো লয়ার না। আমার একটা উদাহরণ আমি যেটা দিলাম যে ফিলিপিনের যে মার্কোসের টাকা ফেরত আনছে তার 19 বছর লাগছে। সুতরাং আমরা ম্যাক্সিমাম দেখবো যে এটা যদি আমরা পাওয়া দরকার, পরিষ্কার কথা। ব্যারিস্টার তানজিবুল আলম, আপনার কাছে জানতে চাই যে এই টাকা পাওয়া মানে 3 বছর লাগতে পারে, আজমানুল হোসেন কিউসি তিনিই বলেছেন। আমি জানতে চাই যে মানে এই 3 কোটি টাকা অলরেডি খরচ হয়েছে, যদি না পাই তবে কি হবে? দেখুন, একটা হচ্ছে যে আমরা একটা কথা বলি ইংরেজিতে বলে, সেটা দেয়ার আর মেনি স্লিপ বিটুইন কাপস অ্যান্ড লিপস। সেটা হচ্ছে যে আমাদের মামলার যতই মেরিট থাকুক না কেন, আমরা মামলাটা করেছি নিউ ইয়র্কের কোর্টে। সো নিউ ইয়র্কের কোর্ট থেকে যদি আমি একটা আপনার রায় পাইও, আমাকে ওই টাকাটা আদায় করতে হলে সেই রায়টা এনফোর্সমেন্টের জন্য যেতে হবে। ওই রায়টা এনফোর্সমেন্টের জন্য আমি একটা কথা বললাম, সেটা হচ্ছে যে আরসিবিসি যেসব ট্রানজ্যাকশনসগুলো নিউ ইয়র্কের মাধ্যমে করে, যেহেতু রায়টা নিউ ইয়র্ক কোর্ট থেকে হবে, তাহলে আমি ওখানে এনফোর্সমেন্টে যাব। তাহলে এনফোর্সমেন্টে যেতে পারবো যদি আরসিবিসির অ্যাকাউন্টে ওই টাকাটা থাকে। আরসিবিতে আপনি যদি ধরেন আমি আপনার বিরুদ্ধে 100 কোটি টাকার একটা জাজমেন্ট নিলাম, আপনার যদি 100 কোটি টাকা দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে তো আমি ওই টাকাটা পাবো না। সো এটা একটা বিষয় আছে। একটা হচ্ছে যে মামলা যদি হয়েও থাকে, মানে মামলা চলা পর্যন্ত তার মানে আর্থিক সক্ষমতাটাও এই আরসিবিসি ব্যাংকের সেরকম থাকতে হবে। যদি কালকে ডিক্লেয়ার করে যাবে আমি দেউলিয়া, তাহলে আমি ওই টাকাটা আর পাবো না। তাহলে আমরা অলরেডি 3 কোটি টাকা খরচ করলাম, ল ফার্মকে বলেছি 10% দেব, কি হবে? না, ল ফার্মকে দিব, রিকভার করতে পারলে 10% দেব, তাহলে ওটাতে আসবে না। কিন্তু আমি মনে করি যে এইটাকে যে ল ফার্মকে যে আপনার উইনিং অ্যামাউন্টের একটা পার্সেন্টেজ দেয়া, এটাকে আপনার আমেরিকান সিস্টেমে বলে কন্টিনজেন্সি সিস্টেম। হ্যাঁ, সেটা আমেরিকান ল ফার্মগুলো এইভাবে কাজ করে। সেটা হচ্ছে যে তারা রিওয়ার্ডের একটা অংশ দাবি করে, এবং আপনি যখন আরসিবিসি যখন আপনার করবে, তাদের লয়ার নিয়োগ করবে, তারাও কিন্তু এরকম একটা কন্টিনজেন্সি এগ্রিমেন্টে যাবে। হ্যাঁ, আর 3 কোটি টাকা যেটা বাংলাদেশে তো লয়াররা আপনার 10-5 টাকা দিয়ে মামলা করে, আমরা খুব অল্প ফিতে মামলা করি, কিন্তু লয়াররা ভেরি এক্সপেন্সিভ আপনার ইউএস গুলাতে। 3 কোটি টাকা ওই আপনার প্রিপারেশনের জন্য কোনো টাকাই না, যদি আপনি লার্জার স্কিম অফ দ্য থিং দেখেন। কিন্তু যে জিনিসটা আসলে আমাদের জন্য গুরুত্ববহ, সেটা হচ্ছে যে টাকা পায় না পায়, আমাদের জন্য নৈতিক বিজয়টা হওয়াটা খুবই জরুরি। সেটা হচ্ছে আমি আসলে ওই জায়গাটাতেই যেতে চাইছিলাম যে নৈতিক বিজয় তো আবার উল্টোও হতে পারে, যদি বাংলাদেশী দোষী প্রমাণিত হয়, তখন আমাদের পুরো ব্যাংকিং সেক্টরটা একটা ঝামেলার মধ্যে পড়বে। অ্যাট লিস্ট তখন তো আমরা জানলাম যে আমরা যদি দোষী সাব্যস্ত হই, তাহলে দ্যাট উড বি আ লেসন, বলছে যে এবার আমাদেরটাও প্রমাণ হয়ে যাবে। জি, দ্যাট উড বি আ লেসন ফর আস, যে আমরা কোথায় কোথায় মিস্টেকটা করেছি। হ্যাঁ, মাইট বি দিস ইজ এ কস্টলি মিস্টেক, বাট অ্যাটলিস্ট আমরা তো কোথাও থেকে দাঁড়াইতে পারলাম এবং কোথাও থেকে শুরু করতে পারলাম। কিন্তু আমি মনে করি এই ঘটনাতে বাংলাদেশ ব্যাংকের দোষী সাব্যস্ত করার স্কোপটা খুবই কম, এবং এখানে আরসিবিসির জড়িত থাকাটা, আমি একটা জিনিস শেষ করি, সেটা হচ্ছে যে আরসিবিসি এখানে কোনোভাবে অস্বীকার করতে পারবে না, কারণ আরসিবিসি তার যারা এমপ্লয়ি থাকে, তারা যদি জড়িত থাকে, এরা হচ্ছে তাদের এজেন্ট। তো তাদের এমপ্লয়ীদের কর্মকাণ্ডের দায়িত্ব তাকে আরসিবিকে নিতে হবে। এবং ফিলিপাইনের আদালতেই গত জানুয়ারিতেই প্রমাণ হয়ে গেছে। আমি আসবো ডক্টর জামালউদ্দিন আপনার কাছে, অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে যখন বলছিলেন ব্যারিস্টার তানজিবুল আলম যে মামলার প্রস্তুতিতে 3 কোটি টাকাটা সেরকম কোনো টাকাই না, আমি যখন আজকে আবার মনে করছিলাম এই পুরো বাংলাদেশ ব্যাংকের ঘটনা, তখন যখন পড়ছিলাম 810 কোটি টাকা, আমার কাছে মনে হচ্ছিল এও তো কোনো টাকাই না। কারণ মানে আপনার মনে থাকবে যে সাবেক অর্থমন্ত্রী 4000 কোটি টাকা হলমার্কের সময় বললেন যে এটা এরকম কোনো টাকা নাই। এরপরে এরকম আসলে কয়েক হাজার কোটি টাকা নানা গ্রুপের আমরা বিভিন্ন ব্যাংক থেকে তছরূপ করতে দেখলাম। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি বিরোধী দলের সদস্য হিসেবে এই প্রশ্নগুলো করা গুরুত্বপূর্ণ মনে করছেন, অর্থমন্ত্রীর কাছে কি আপনি শুধুই রিজার্ভের এই টাকা ফেরতের ব্যাপারে কি করা হবে সেটাই জানতে চাইবেন, নাকি আসলে এই টাকাগুলো উদ্ধারে কি করা হবে তাও জানতে চাইবেন? না, দেখুন, আসলে তো জনগণের আমানত যে ব্যাংকে হোক, আমরা বাংলাদেশ ব্যাংকে যেটা সেটা হলো ফরেন কারেন্সি, বাট এই যে অন্যান্য ব্যাংকে এই যে বিসমিল্লাহ গ্রুপ, অমুক গ্রুপ, তমুক গ্রুপ, তারা যে 2000-5000 কোটি টাকা তারা
মেরে দিচ্ছেন, আত্মসাৎ করছেন, আপনি বলেন কি? এগুলির জন্য তো খুব শক্তভাবে হ্যান্ডেল করা উচিত। আমি মনে করি যে এই সেক্টরে ব্যাংকিং সেক্টরটা আমাদের জন্য খুবই একটা আমাদের মানে অগ্রগতির জন্য আমি মনে হয় যে একটা বাধা স্বরূপ। কারণ দেখা যায় যে এত ব্যাংক হয়েছে, এই ব্যাংকে এই যে সমস্ত এখন আমরা পত্রপত্রিকা দেখি, এইগুলি তো ব্যাংকের যারা চাকরি করে বা ব্যাংকের মালিক তাদের সহযোগিতা ছাড়া তো এই সমস্ত আত্মসাৎ হয় না। আমার মনে হয় তোরলি সরকারের উচিত, বাংলাদেশ ব্যাংকেরও উচিত, বাংলাদেশ ব্যাংকে কি বাংলাদেশ ব্যাংকের নিজেরাই তো নিজেরাই তারা তাদের সম্পদ রক্ষা করতে পারে না, তো তারা আবার অন্য ব্যাংকগুলিকে কীভাবে কন্ট্রোল করবে? তো এখানে আমি একটা জিনিস বলি যে $10 কোটি বিষয়টা যেটা আমাদের ডাইরেক্টর সাহেব বললেন, এটা আসলে উনি ওনার দৃষ্টিভঙ্গিতে বলছেন। আমার তো মনে হয় যে বিষয়টা এরকম যে টাকা উদ্ধার হবে না, টাকা উদ্ধার হবে না, ওইটা ওনারা জানেন, বাংলাদেশ ব্যাংকে জানে, তারা লয়ার জানে, তারা মামলা করছেন যে এটাকে জনগণের দৃষ্টিটাকে আরেকদিকে নেওয়ার জন্য। দেখা যাবে 1 বছর 2 বছর মামলা চলছে, কারণ মামলা এই যে ব্যারিস্টার সাহেব যে বললেন তথ্য নিতে থেকে 2 বছর 3 বছর সময় লাগে, 3 বছর সময় লেগেছে না, এতদিন লাগার কথা না, অ্যাক্টিভ হলে এতদিন লাগার কথা না, যদি সিনসিয়ার থাকতো এতদিন লাগার কথা না। আমি লেমেন হিসেবে আমি বলবো কাজেই 3 বছর লাগার কথা না, যেখানে 3 বছর তথ্য উপায় তো সংগ্রহ করতে। এখন মামলার জন্য দেখলাম যে পত্রিকা আবার ঘন্টা হিসাবে দেওয়া হবে টাকা, খালি 10% তা না, পার ঘন্টা হিসেবে কত ডলার এটা উল্লেখ নাই, ঘন্টা হিসেবে দেখা হবে। এই যে টাকা দেওয়া হবে দেখা যাবে একটা পর্যায়ে 1 বছর 2 বছর পরে আর কেউ খবর নাই, দেখা যাবে মামলার কোনো পাত্তা নাই, কি হবে আমরা জানি না। তবে এখানে আমি আপনাদের একমত যে জনগণের পক্ষ থেকে আমরা এইটুকু দাবি করতে পারি সরকারের কাছে, বেশ অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী নতুন, তিনি অর্থমন্ত্রী হয়েছেন, আগে অর্থমন্ত্রী সম্পর্কে আমি কিছু বলতে চাই না, উনি বয়স্ক মানুষ ছিলেন, উনি কখন কি বলতেন, রাব স্টেবিশ অনেক কিছু বলতেন। তো বর্তমান অর্থমন্ত্রীর কাছে আমরা আশা করব শুধু বাংলাদেশ ব্যাংকের $10 কোটি নয়, 810 কোটি, শুধু বাংলাদেশ ব্যাংকের $10 কোটি নয়, বিভিন্ন প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংকে যে সমস্ত আমরা ঘটনাগুলো দেখতে পাচ্ছি, শত শত হাজার হাজার কোটি টাকা জনগণের আমানত, কাস্টমারদের যারা গ্রাহকদের আমানত যে আত্মসাৎ করা হচ্ছে, এদের বিষয়ে একটা থরলি তদন্ত এবং ব্যবস্থা নেওয়া উচিত। ডক্টর জামালউদ্দিন, আপনার কাছে এই প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ ব্যাংক এখন সুরক্ষিত হয়েছে কিনা, মানে আবার এরকম ঘটনা ঘটবে কিনা? এখন সুরক্ষিত এই টেকনোলজিতে, এক্সিস্টিং টেকনোলজিতে ইস ওকে, কিন্তু তারপরেও তো রিস্ক ইজ দেয়ার, আপনার সারা দুনিয়াতে হচ্ছে এগুলা, তো সেটার জন্য ব্যবস্থা আপনার নিচ্ছে। এখানে যেটা আপনার আগের বিষয়ের সাথে যোগ করতে চাই, সেটা হলো ফেডারেল রিজার্ভ সিস্টেম এবং সুইপসের সাথে বাংলাদেশ ব্যাংকের একটা চুক্তি হয়েছে। সেই চুক্তিটা হলো যে সুইপ সিস্টেম তারাও কিন্তু প্রকারান্তরে স্বীকার করেছে যে তাদের এই যে মেসেজিং সিস্টেম এটাকে রিবিল্ড করবে এখানে। তারপরে ফেডারেল রিজার্ভ সিস্টেম হলো যে বাংলাদেশকে সহযোগিতা করবে টু রিকভার দি মানি, সরাসরি, যেমন ফেডারেল সিস্টেমেরও এই লাইবিলিটি আছে। তারা যখন আপনার এটা ঘটনাটা ঘটলো, এখন তো বাংলাদেশ এখানে পলিটিক্যাল বলেন, ডিপ্লোম্যাটিক বলেন, লিগাল এবং ইকোনমিক অনেকগুলো ইস্যু আছে, সেই ইস্যুগুলোকে একসাথে করে কিন্তু বাংলাদেশকে স্ট্র্যাটেজিটা ফিক্স করা হতো। জি, রাইসা তানজিবুল আলম, 1 মিনিটে কি বলা সম্ভব? 810 কোটি টাকা, $10 কোটি 10 লাখ ডলারের জন্য আমরা মানে এফোর করে ফেলছি দুনিয়া, শ্রেষ্ঠ ল ফার্ম নিয়োগ দিচ্ছি, নিউ ইয়র্কের আদালতে মামলা করছি, আমাদের ব্যাংকগুলোর টাকা উদ্ধারে কি আসলে মামলা করে তো কোনো কাজ হবে না? না দেখুন, অবশ্য ব্যবস্থাপকদের বিরুদ্ধে কিছু মামলা করে আসলে মানে আপনার যদি রিকভারি সিস্টেম, যখন আপনার সিস্টেম অফ দি রিফর্ম অফ দি সিস্টেমের কথা বলেন, তাহলে কিন্তু শুধু একটা বিষয়ে চিন্তা করলে হবে না, জিনিসটা সামগ্রিক একটা বিষয়কে মাথায় রেখে চিন্তা করতে হবে। আমরা তো মনে করেন এই যে রিজার্ভ ব্যাংকের এই কর্মকাণ্ড দিয়ে শুধুমাত্র সুইফট সিস্টেমের সিকিউরিটি আমরা হয়তো সিকিউর করছি, কিন্তু দেশের অভ্যন্তরে ব্যাংকিং সিস্টেমের দুর্বলতার কারণে কিংবা ল্যাক অফ গভর্নেন্সের কারণে কিংবা এনফোর্সিবিলিটির যেসব স্লো প্রসেসের কারণে, আমাদের মামলার দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু ডিফল্টারদেরকে এক ধরনের এনকারেজমেন্টই করা হয়। আপনি যদি দেখেন যে আমরা বাংলাদেশের ডিফল্ট কালচারের সাথে যদি পার্শ্ববর্তী দেশগুলোর ডিফল্ট কালচার বিবেচনা করি, তাহলে বাংলাদেশের মতো খারাপ অবস্থা কোথাও নেই। বাংলাদেশে যদি একজন বড়োয়ার ডিসাইড করে যে সে ব্যাংকের থেকে টাকা নিয়ে এই টাকাটা আর দিবে না, তাহলে মামলা মোকদ্দমা করে মানে আপনি যে টাকাটা হারাইছেন সেটা তো হারাইছেনই, তাহলে দেখা গেল লয়ারদের পিছনে, মামলার পিছনে এনার্জি এবং রিসোর্স দুটো নষ্ট করা হচ্ছে, কিন্তু যিনি ডিফল্ট করেছেন তিনি কিন্তু বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। আমরা যদি ওই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করতে, দেশে নেই, পালিয়ে গেছেন, পালিয়ে যদি গিয়েও থাকে তাহলে তাকে ধরে এনে
বাকিদেরকে দৃষ্টান্ত দেওয়া যায়, যদি আপনি এরকম ব্যাংকের সাথে সিস্টেমের সাথে যদি এভাবে বেইমানি করেন তাহলে আপনার এরকম শাস্তি হওয়া উচিত এবং এরকম শাস্তি হবে, সেরকম দৃষ্টান্ত আমরা এখনো পর্যন্ত স্থাপন করতে পারিনি। আমরা যদি বলি যে হলমার্কের মালিক এবং তার বউ দুজনে জেলে আছে, কিন্তু একটা টাকা তো আমি আজ পর্যন্ত উদ্ধার করতে পারিনি, সেই টাকাটা কোথায় নিয়ে গেল, এই টাকাটা সিস্টেম থেকে কিভাবে বের হলো, আমাদের কি অতটুকু সক্ষমতা নাই টাকা উদ্ধার করা? আমি এটুকু বুঝতেছি যে তাকে আপনি জেলে পুরেন, সে তো খুবই আরামে থাকবে, সারা জীবনভর কাটিয়ে দিবে, টাকাটা তো আর তাকে দিতে হলো না। তার কোনো কয়েক প্রজন্মের কোনো অসুবিধা নেই। আমাদের পক্ষ থেকে প্রশ্ন করবার বোধহয় অনেক কিছু আছে অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি আপনার কাছে সংসদে। জি, মানে এই যে প্রশ্নগুলো তুললেন ব্যারিস্টার তানজিবুল আলম, ব্যারিস্টার তানজিবুলের সাথে আমি একমত। আসলে তো শুধু বিদেশে না, বাংলাদেশে যে টাকা মেরে টাকা আত্মসাৎ করে দেখা যায় যে বিভিন্ন জায়গায় বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, মামলা হয়, মামলাতে বেল নিয়ে আসে, বেল নিয়ে আসে পরে মামলা চলছে, মামলা দীর্ঘসূত্রিত চলছে, আমাদের মতো আপনাদের মতো আইনজীবীরা তাদের পক্ষে কাজ করছে, চলছে, দেখা যায় যে কিছু হয় না। আসলে এই মানে আর্থিক সেক্টরে সরকার যদি শক্তভাবে কঠোরভাবে যদি ব্যবস্থা না নেয় তাহলে জনগণের এই সম্পদ রক্ষা করা যাবে না। ধন্যবাদ অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি, ধন্যবাদ ব্যারিস্টার তানজিবুল আলম, ধন্যবাদ ডক্টর জামালউদ্দিন এফসিএ, ধন্যবাদ দর্শক। রাজকাহনের পরবর্তী পর্বে আরো রোহিঙ্গা আসছে, এই নিয়ে করবো আলোচনা।